সর্বক্ষেত্রে সর্বস্তরে নারীর প্রতি বৈষম্য বিলুপ্তি এবং নারী পুরুষের সমতা অর্জনের লক্ষ্যে পদক্ষেপ চিহ্নিতকরণ শিরোনামে ১৫টি ভাগে ৪৩৩টি সুপারিশ করেছে নারী বিষয়ক সংস্কার কমিশন, যা ইতিমধ্যেই প্রধান উপদেষ্টার কাছে জমাও দেওয়া হয়েছে। তবে নারী বিষয়ক সংস্কার কমিশনের এই সুপারিশ প্রকাশের পর থেকে তা নিয়ে দেশব্যাপী নানান আলোচনা ও সমালোচনা চলছে। বিশেষ করে সংস্কার কমিশনের দেয়া বেশ কিছু সুপারিশ ধর্মীয় রীতির সাথে সাংঘর্ষিক ও পারিবারিক বন্ধন বিরোধী বলে অভিযোগ উঠেছে, জানিয়ে কয়েকটি রাজনৈতিক দল পুরো সংস্কার কমিশন বাতিলের দাবিও তুলেছে। দর্শক, আজকের এখন প্রকাশে আমরা নারী বিষয়ক সংস্কার কমিশনের আলোচিত সুপারিশগুলো নিয়ে আলোচনা করব। আমরা আজ আলোচনার বিষয় ঠিক করেছি নারী বান্ধব রাষ্ট্র। আর এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন নারী পক্ষের প্রতিষ্ঠাতা সদস্য ও নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরিন পারভীন হক, আছেন ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্টের সভাপতি ও কমিশনের সদস্য অ্যাডভোকেট ফাউজিয়া করিম ফিরোজ, এবং আমাদের সাথে আরও আছেন লেখক ও শিক্ষাবিদ ডক্টর নাসিমা হাসান। আপনাদের সবাইকে স্বাগত। দর্শকের পুরো আয়োজনে আপনাদের সঙ্গে থাকবো আমি মাহমুদ রাকিব। আমি একটু আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনারা যে সুপারিশগুলো ইতিমধ্যেই দিয়েছেন প্রধান উপদেষ্টা বরাবর, সেখানে যদি আমি আপনাকে মূল ৩-৪টি পয়েন্ট বলতে পারি যেগুলো একদমই নারীদের জন্য নতুন, যে সুপারিশগুলো বাস্তবায়ন হলে যা নারীদের যে সংকটগুলো ছিল সেগুলো খুব দ্রুত কেটে যাবে। আমাদের জীবন মানে দৈনন্দিন জীবন, আমরা মনে করি সেই জীবনটাই যে প্রশ্নগুলো থেকে যায় আমাদের জীবনে, সম্পত্তিতে অধিকার, বিবাহের বিচ্ছেদের ঘটনা বা বিবাহ, সন্তানদের অভিভাবকত্ব, এবং আমরা মনে করি যে আমরা এদেশের সমস্ত সব নারীরাই ইকুয়াল। তো সেখানে দেখা যায় এক নারী এই অধিকার আছে, আরেক নারীর ওই অধিকার নাই। তো আমরা সেই কারণে আমরা মনে করেছি সমতা যখন আমরা চিন্তা করছি, তো আমরা মনে করি যে এই সব মানে প্রতিটি জীবনের ব্যক্তিগত যে অধিকারগুলো আছে সেগুলো প্রতিটি নারীর সমান হওয়া উচিত, একই হওয়া উচিত। কারণ প্রতিটি নারী একই ভাষায় কথা বলে, একইভাবে তাদের অনুভূতি সৃষ্টি হয়, একই ব্যথাতে ব্যথিত হয়। অতএব প্রতিটি নারীর অধিকার যেন সমান হয়, এটা আমরা চেয়েছি। আচ্ছা, সেটা কি নারীদের মধ্যে না পুরুষদের সঙ্গে বলেছেন? আমরা নারী আসলে তো পুরুষরা আসবেই। আচ্ছা, একই কথা, সেটি আসে। আমি আবার একটু যেতে চাই শিরিন পারভীন হক, আপনার কাছে এটি জানতে চাইছিলাম যে আমরা দেখেছি ৫ আগস্ট পরবর্তী, যদি বাংলাদেশের কথা একটু বলতেই হয়, 5 আগস্ট পরে বাংলাদেশ নতুন প্রেক্ষাপট, নতুন কিছু এই যে সংস্কার কমিশন হয়েছে এর কারণেই হতে পেরেছে। সেখানে আমরা ইনক্লুসিভ বাংলাদেশের কথা বলছি। এই বাংলাদেশ সব একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ, সকল পথ মত সব একত্রিত হয়ে একটি কিছু গঠন হবে, সেখানে সব মত থাকবে। আমার যেটা জানবার বিষয় আপনার কাছে, এই যে ইনক্লুসিভ বাংলাদেশের কথা আমরা বলি, সেই ইনক্লুসিভ বাংলাদেশ আপনাদের যে নারী সংস্কার কমিশনটি হয়েছে, এটি কি ইনক্লুসিভ হয়েছে বলে আপনি মনে করছেন? হ্যাঁ, কেন আমরা যেসব সুপারিশ করেছি সেটা সবার জন্য প্রযোজ্য করেছি, কোনো বিশেষ সম্প্রদায়, বিশেষ শ্রেণী বা বিশেষ ধর্মীয় গোষ্ঠী বা বিশেষ জাতিগোষ্ঠীর জন্য না। সুতরাং আমরা সবার জন্য যে প্রস্তাবগুলো করেছি সেটা সবার জন্য করেছি। আচ্ছা, এই কমিশনের যে 10 জন সদস্য বলা হয়েছে, সেখানে কি সকল পথ মত সবার অংশগ্রহণ আছে? না। সেটা কি মনে করছেন? কেন? অন্য কমিশনগুলোতে একটা কমিশনে তো নারীই নাই। আচ্ছা, না, আমি নারী পুরুষের কথা বলছি না, নারীদের না, আপনি বলছেন যে সবাইকে রিপ্রেজেন্ট, তাহলে আমার অন্তত 150 সদস্যের একটা কমিশন করতে হতো। আমাকে বলা হয়েছিল 8 জন, আমি অনেক জোর করে 10 জন করেছি, আমাকে নিয়ে 10 জন। আচ্ছা, মানে তাহলে আরো বেশি লোক দিলে? প্রশ্নটা আমি হেতু বুঝতে পারছি না তো। আচ্ছা, আমরা সামনের দিকে আমরা এগোবো, নিশ্চয়ই আপনি বুঝবেন। ডক্টর নাসিমা হাসান, একটু আপনার কাছে আমরা যেতে চাই। আপনি যেটি বলছিলেন যে তারা একটি সমতার কথা বলছেন নারী পুরুষ, আর আরেকটি প্রশ্ন ছিল যে এই যে কমিশনটি হয়েছে এটি ইনক্লুসিভ কিনা। এই দুটি প্রশ্ন আপনার কাছে আমারও, যে ইনক্লুসিভ হয়েছে কিনা এই যে সংস্কার কমিশনটি। আপনি আর 10টাও বলেন। না, বলবো, আমরা সবাই বলবো নিশ্চয়ই। আমরা আজকে নারী সংস্কার কমিশন নিয়ে আলোচনা করছি, আমরা সেখানেই থাকি। জি আপা। জি, আমার কথা হলো কি, যে ওনারা একটি উদ্দেশ্যকে সামনে রেখে সমতার জন্য করেছেন, নারী পুরুষ উভয়ের মধ্যে সমতা থাকবে, এবং সেটাতেই মনে করেছেন যে নারীদের অধিকারকে আরো বেশি
বেগবান বা তারা আরও বেশি অধিকার ভোগ করতে পারবেন। তো এখানে কিছু আমি বলবো কি এই কমিশনের অনেক কিছুই এসেছে এবং আমি বলবো যে নারীর জীবনের অনেকগুলো বিষয় এখানে ইনক্লুড হয়েছে যেটা দরকার ছিল, কিন্তু আবার কিছু কিছু বিষয় ইনক্লুড হয়েছে এমনভাবে চিত্রিত হয়েছে যেখানে আসলে ধর্মের সাথে কিছুটা সাংঘর্ষিক হয়েছে। কোন ধর্ম? আমাদের ইসলাম ধর্ম। আচ্ছা, তাহলে আমাদের দেশে তো অনেক ধর্ম আছে। না, কিন্তু আমরা তো 90% এখানে মুসলিম, আমি মুসলিমদের কথাই বলছি, এবং অন্যান্য ধর্মের কথাও আসবে আসবে এখানে। জি, তো সেখানে আমাদের কিছু তখন এটার আসলে সংস্কারের প্রয়োজন হতেই পারে, হ্যাঁ, যেহেতু এটা ইসলামের সাথে কিছু সাংঘর্ষিক রয়েছে কিছু কিছু পয়েন্টে। যেমন একটি বলা হয়েছে নারী পুরুষের সমতার কথা বলছিলেন, এখানে কোনো সাংঘর্ষিক কিছু আছে? নারী পুরুষের সমতার কথা বলতে যেহেতু সম্পদের বন্টনের কথা এসেছে যে সমান সমান, তাহলে এখানে দেখা যাচ্ছে যে কোরআন অনুযায়ী এটা সমান সমান আসলে হওয়ার কথা নয়, কেননা ওটা যুক্তি এবং ইনসাফ এবং এখানে অনেকগুলো পয়েন্ট আসলে ইনক্লুডেড রয়েছে কোরআনের যেই শিক্ষাটা। কাজে এটা আমাদের কনসিডার করতে হবে যে একটি মুসলিম কান্ট্রিতে আমরা যখন হাত দিব, বিশেষ করে পারিবারিক আইন কিন্তু এখন মুসলিমদের যে কোরআন এবং হাদিস এটার ভিত্তিতেই চলছে এবং সেখানে তাহলে কিন্তু হাত দিতে হবে এটা যদি সমান সমান করতে হয়। তো এই বিষয়ে আমি একটু বলতে চাই, আমরা শুনবো। হ্যাঁ, শুনে আসি। জি জি বলুন। এটা আসলে বেশ বড়, আমি যদি ব্যাখ্যা করতে যাই। হ্যাঁ, প্রথমত আমি বলবো কি যে এই রিপোর্টের অনেক জায়গায় মনে হয়েছে যে পুরুষরা যেন আমাদের প্রতিদ্বন্দ্বী, এটা নয়। আসলে ইসলামের দৃষ্টিতে নারী এবং পুরুষ উভয়ে কিন্তু পরিপূরক, একজন আরেকজনের সাথী। সূরা তওবার ৭১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতে বা'দুহুম আউলিয়াউ বা'দ, যে মুমিন নারী ও মুমিন পুরুষ উভয়ের সাথী এবং তারা কি করবে, ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের প্রতিরোধ করবে, এবং আরও কাজ 4টা আছে যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য, নামাজ কায়েম করে ইত্যাদি ইত্যাদি। এই কাজগুলো করবে কিন্তু তারা সাথী হয়ে। দ্বিতীয়ত সূরা নিসায় কিন্তু সম্পত্তি বন্টনের কথা এসছে এবং এখানে আমি বলবো যে সম্পত্তি বন্টনের জন্য যে বেসিক যেই রুলটা ইনহেরিটেন্স লর, এটার প্রাইমারি ইয়ার কোরআন অনুযায়ী মাত্র 5 জন। সেটা হলো মৃত ব্যক্তির স্বামী বা স্ত্রী, তার কন্যা, তার পুত্র, তার পিতা এবং মাতা। এই 5 জনকে খুঁজবে একজন মৃত ব্যক্তির সম্পদ, এবং সেখানে কন্যা এবং পুত্র এবং কন্যার শেয়ার আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন। এমনভাবে নির্দিষ্ট করেছেন ওই আয়াতটি কিন্তু কাতি বা ডেফিনিটিভ। এই ডেফিনিটিভ আয়াতকে কিন্তু আমরা সংস্কার করতে পারি না। এটা যদি কেউ ব্যক্তিগতভাবে সম্পত্তি বন্টন নিজেরার মধ্যে অ্যাডজাস্ট করে সেটা কিন্তু ভিন্ন, কিন্তু যেমনটা করছে এখন অনেকে। না, নিজেরা করলে আমি সেটাই বললাম, কেউ বলেছেন যে ওখানে কোনো নিষেধাজ্ঞা নাই। না, নিজেরা করলে তো সেটা আইনের মধ্যে গেল না, আইনের আওতায় পড়লো না। আমি বলছি যে এটা কোরআনের ওই আয়াতটাতে আমরা হাত দিতেই পারবো না, বিকজ ইট ইজ ডেফিনিটিভ। আবারও রিপিট করছি, এটা কাতি আয়াত, এবং এই আয়াত অনুযায়ী যার যা শেয়ার সে সেটাই পাবে। আর আমরা যদি সমান দিই, আমরা কিন্তু ভুলে যাই যে এই মৃত ব্যক্তির সম্পদে একজন স্ত্রী বা স্বামী আছেন, বা স্ত্রী যদি ধরি, আরেকজন কিন্তু ওই কন্যাটি আছে, এবং কন্যাটির দাদি বা দাদা যেই জীবিত তখন, বা মা, নানা, কাজে এখানে নারী কিন্তু আরও আছেন, এমন নয় যে শুধু কন্যাটি নারী। কাজে ইসলাম আসলে সবার মধ্যেই এই সম্পদটা বন্টিত করেছে, এবং আমি মনে করি যে এটার পেছনে আমাদের বুঝতে হবে যে এটা আমাদের জন্য অনার্জিত সম্পদ। এটা আমি কিন্তু নিজে অর্জন করিনি, এবং আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন বলে আমরা কিন্তু এটা পাচ্ছি। একসময় যেটা রাইট টু লাইফ ছিল না মেয়েদের। হ্যাঁ, এবং আরেকটি ব্যাপার হলো কি, আমি এখানে উল্লেখ করতে চাই যে আমি বিশ্বাস করি যে এটা এমন একজনের কাছ থেকে এসছে, এই আইনটা সম্পত্তি বন্টনের, তার উইজডমটা অনেক অনেক বেশি। ইটস লাইক পৃথিবীতে যত ট্যালেন্টেড মানুষ আছে, আমি হার্ভার্ড ধরি, MIT ধরি, যারা আছেন পূর্বে, যারা জন্ম নিয়েছেন, পরবর্তীতেও যারা আসবেন, তাদের প্রত্যেকের উইজডম আর নলেজগুলোকে, ওই মাথাগুলোকে একসাথে করলে যত নলেজ আর উইজডম হবে, আল্লাহ তাআলার নলেজ এবং উইজডম তার চেয়ে অনেক বেশি। এই বিশ্বাস নিয়ে আজকে আমি এখানে, আমি আপনার এই কথার সূত্র ধরে আমি একটু ফাউজিয়া, আমি তার আগে একটু বলছি। বলুন। আমি বলতে চাই এই ধর্ম নিয়ে এই আলোচনাটাই অবান্তর, কারণ আমরা একদম পরিষ্কারভাবে বলেছি অপশনাল। এটা ঐচ্ছিক একটা সিভিল অপশন তৈরি করা। যারা ধর্ম মতে, ধর্মীয় ভিত্তিক যে পারিবারিক আইন আছে, মুসলিম পারিবারিক আইন,
যেটা কিন্তু সংস্কার হয়েছিল 61 সালে, সেই সংস্কার তো কেউ বিরোধিতা করেনি। আচ্ছা যাক, সেটা অন্য কথা। কিন্তু হিন্দু পারিবারিক আইন আছে, হিন্দু নারীরা তো কিছুই পায় না। মুসলিম নারীরা যেমন উনি বলেছেন, তারা কিন্তু একটা নির্দিষ্ট ভাগ পায়, এবং সেই নির্দিষ্ট ভাগটা আনফর্চুনেটলি ভাইও নির্দিষ্ট ভাগ পায়, কিন্তু ওর দ্বিগুণ পায়। হ্যাঁ, কিন্তু সেটার মধ্যেও আমরা যাচ্ছি না। আমরা বলছি যে এদিকে দ্বিগুণ পায়, আবার কিন্তু ওই নারীটি অন্য তার পুরুষও পাচ্ছে, পুরুষও পাচ্ছে, কিন্তু ডবল পাচ্ছে। এখানে আমি একটু আমি শেষ করি আমার কথা। বলুন। আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের যে সুপারিশটা, সেটা হলো যে একটা সিভিল অপশন তৈরি করা, যারা ধর্মভিত্তিক আইন দ্বারা তাদের জীবন পরিচালিত করতে চায় না, তাদের জন্য একটা অপশন তৈরি, ঐচ্ছিক শব্দটা একদম পরিষ্কারভাবে লেখা আছে। সুতরাং এটা নিয়ে তর্ক বিতর্ক সমালোচনা মানে সবাই বোধহয় পড়েও নাই ঠিক মতো। ঐচ্ছিক শব্দটা যখন এত স্পষ্টভাবে আছে, তো এটা তো আমি মনে করি, আমি নিজে যেটা বিশ্বাস করি, সেটা ধর্ম যার যার একটা বিশ্বাসের ব্যাপার। সেই বিশ্বাসে আঘাত দেওয়াটা আমাদের উদ্দেশ্য একেবারেই না। কোনো ধর্মের বিশ্বাসের প্রতি আমরা আঘাত করতে চাই। কিন্তু এখানে একটু আমি জানতে চাই, কিন্তু আমরা যেটা সেই জন্য আমরা খুব পরিষ্কারভাবে ঐচ্ছিক শব্দটা ওখানে রেখেছি। আমরা বলছি যে যার যার ধর্ম সে পালন করতে তার অধিকার আছে, তার বিশ্বাসের প্রতি আমাদের কোনো রকম আঘাত দেওয়ার উদ্দেশ্য নাই। ঐচ্ছিক আপনাদের এই যে সিভিল অপশন, মানে এই যে আপনারা যেটা করতে যাচ্ছেন, সংস্কারটি করতে চাচ্ছেন, আমরা চাচ্ছি যে ওটা তো আছেই, ওটাকে তো আর বাদ দিতে বলছি না, ওইটা আছে। ধর্মভিত্তিক পারিবারিক আইন এই দেশে আছে। আমরা বলছি আরেকটা অপশন তৈরি করুন, যারা নাকি ধর্মভিত্তিক আইনের বাইরে জীবনযাপন করতে চায় তাদের জন্য এই বিষয়টা দুইটা আইন দিয়ে চলবে দেশ। হ্যাঁ হ্যাঁ, মানে এটা তো মানুষের বিষয়, তাই না? এখন ওনার যে বিশ্বাস, একটা হিন্দু নারীর সেই বিশ্বাস না, কিন্তু দুইটা তো চলছে। আমরা বলছি আরো একটা চালু করেন, যারা নাকি কোনো ধর্মভিত্তিক আইনের দ্বারা পরিচালিত হতে চায় না, সিভিল অপশন। সুতরাং আমরা ধর্ম নিয়ে তর্কেও যাচ্ছি না। ধর্মকে আমাদের পুরো জিনিসটা হলো রাষ্ট্রের কাছে, দাবি দেওয়াটা রাষ্ট্রের কাছে। কোনো ধর্মকে কে দিয়েছে কে দেয় নাই, কতখানি দিয়েছে কতখানি দেয় না, এগুলো কোনো কিছুর মধ্যেই আমরা যাচ্ছি না। মানে এটি পালন করতেও পারে, সে চাইলে আইনটা নাও মানতে পারে। অবশ্যই। আপনি তো মানে আইনের মানুষ, এটা কিভাবে সম্ভব? আমি আসলে বুঝিনি বিষয়টা। আমি বলি, আমাদের যদি মানে শব্দটা পড়ছি আমি, শিরিন যেটা বললেন, অভিন্ন পারিবারিক আইন ঐচ্ছিক করা, মানে পারিবারিক আইনটা ঐচ্ছিক, অপশনাল হবে। আই ক্যান চুজ বোথ। যেমন এখন যদি একজন পিতা মারা যান, যদি তার দুটো মেয়ে আছে, ছেলে নাই কিছু নাই, মারা যান, মেয়েদের সম্পত্তি উনি যদি হিবা না করেন, মেয়েরা কিন্তু সম্পূর্ণ সম্পত্তিটা পাচ্ছেন না। সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা দেখা যাচ্ছে। যদি আমরা বলি যে ধর্মীয় আইনে মেয়েরা অর্ধেক পাবেন, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে একটা হয়তো বাড়ি আছে বা দুটো ঘর আছে, সেখানে দুটো মেয়ে আছে, ওখানে চলে আসছে তার অন্যান্য শরিকগণ, যদি ইসলাম আমরা পুরোপুরি মানতে চাই। সেখানে আপনি ঐচ্ছিক মানে অপশনাল আমি করতে পারি। আমি ইচ্ছা করলে ইসলামী আইনে নিয়ে যেতে পারি, আমি ইচ্ছা করলে ইসলামী আইনে নাও করতে পারি, অন্য কোনো ধর্মীয় আইনে আসতে পারে। আমরা যেটা বলি যে আপনারা মানে আমরা স্বীকার করি না, অন্যান্য দেশে মুসলিম আইন প্রচুর পরিবর্তন এসছে এবং মুসলিম আইন রিজিড, এই কথা কিন্তু আমাদের, আমি অত বিজ্ঞ না ধর্মে, কিন্তু তবু আমার মনে হয় যে আমরা যখন আইন পড়েছিলাম তখন কিয়াস শব্দটা পড়েছিলাম। যখন কনফ্লিক্ট আসবে কোরআন আর হাদিসের মধ্যে, তখন কিন্তু আপনি কিয়াস করতে পারেন এবং কিয়াসের ইন্টারপ্রিটেশন হবে। এই ইন্টারপ্রিটেশন নিয়ে কিন্তু কেউ আসেননি। যারা কথা বলছেন তারা ওই অনেক যুগ আগে শুনেছিলেন, ওটাতেই তারা বদ্ধমূল আছেন, তারা কিন্তু কোনো ইন্টারপ্রিটেশন দিচ্ছেন না। একজন ব্যক্তি বলেছেন যে এই আমরা যে কথাটা বলছি সেটা ডোমেস্টিক ভায়োলেন্স আসবে। আরে আমাদের হাফ পোর্শনটুকুই তো আমরা পাচ্ছি না, আমরা তো সেক্ষেত্রে ডোমেস্টিক ভায়োলেন্স দেখি না। কারণ বোনরা কী করে, যখন ভাইরা দিচ্ছে না অর্ধেকটা, সেটাও তারা আর ঝগড়া বিরোধ করে না, কিন্তু পাচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা কি ইনস্ট্যান্স দেখাতে পারবো যে ভদ্রলোক এই কথাটা বলেছেন যে প্রতিটি ঘরে এখন বিরোধ বাড়বে? মোটেও না, কারণ আমরা এখনও সেই দৃষ্টান্তমূলক কোনো দৃষ্টান্ত দিতে পারেন নাই। তো সেক্ষেত্রে যেমন বিদেশে
আমি নিজে এটা ভালো করে জানি। আমার মেয়ে বাইরে যখন বিদেশে বিয়ে হলো তার, I had to get her married under the civil law. তারপরে I had to get her married under the Islamic law. তার মানে তার সিভিল লটাতে সে বিয়ে করেছে আর তার ইসলামিক লতেও সে বিয়ে করেছে। তার মানে না যে সিভিল ম্যারেজ করেছে বলে শি উইল বি ডিসএনটাইটেল বা তার বিয়েটা বৈধ না। কিন্তু ওই রকম ক্ষেত্রে যখন দেখবেন যেখানে মুসলিম মানে কাপলরা যখন ডিভোর্স হয় তারা কিন্তু ইসলামিক লতে তারা কিন্তু ম্যারেজের কম্পেনসেশন নেয় না, ডিভোর্সের কম্পেনসেশন নেয়। দে অফ ফর দ্য সিভিল ওয়ান বিকজ সিভিল ওয়ান গিভস ইউ ইকুয়াল শেয়ার, ইকুয়াল কাস্টাডি। এই কারণে কিন্তু দেখবেন যে আমেরিকায় অন্যান্য যে দেশগুলোতে আছে যেখানে সিভিল লতে বিয়ে করছে, ইসলামিক লতে বিয়ে করছে, দে ডোন্ট রান ফর এ ইসলামিক ল কোর্ট, দে রান ফর আ সিভিল কোর্ট। কারণ এখন যে আইন আছে এই আইনে কি আমাদের দেশের নারীরা তারা কি সম্পদ কম পাচ্ছে? আপনার কাছে কি মনে হয়? সম্পদ তো পাচ্ছে না, সেটি তো মানছে না। সারা দেশে যা সম্পদ সম্পত্তি তার 4% পাচ্ছে, সম্পদ তো পাচ্ছেই না। না সেটি হয়তো মানছে না, কিন্তু আইনে কি কম দেয়া আছে? আমি সেটি না, আইনে কম দেওয়া নাই, কিন্তু একটা ভদ্রমহিলা 20 বছর পরে বিয়ে হলো, 20 বছর পরে তাকে যদি রাতের অন্ধকারে একটা প্রিন্টেড কাগজে তালাক দিয়ে দিল, তাকে বের করে দিল, আপনি খালি তাকে 3 মাসের ইদ্যৎকালীন টাকা দিবেন। আর দেনমোহর হয়তো 20 বছর আগে ঠিক হয়েছিল 3000, ওটাকে 20 বছর পরেও 3000 টাকা গণ্য করা হবে। তাহলে ওই মহিলাটা 20টি বছর তার ওই সংসারে দিয়েছে, প্রতিটি জিনিস সে নিজের প্রত্যেকটা নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে সে সেটাকে তৈরি করেছে, সে বসবাসযোগ্য করেছে। তাকে যখন বিদায় দিচ্ছেন, কোরআনে তো অনেক কথা বলেছে, মাথার কথা। কই যারা এত আন্দোলন করছে তারা তো মাথা নিয়ে কোনো আন্দোলন করছে না, যে একজন মহিলাকে যখন আপনি তালাক দিবেন, যততত্রভাবে তালাক দিতে পারেন না, তাকে সসম্মানে আপনাকে ত্যাগ করতে হবে। যদি তাকে কোনো জায়গায় না রাখতে পারেন তাহলে আপনাকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। মালয়েশিয়াতে একজন মহিলা, মুসলিম মহিলা যদি ডিভোর্স হন, উনি হাজব্যান্ডের ম্যারিটাল প্রপার্টি থেকে 50% পাচ্ছেন। ইন্দোনেশিয়াতে পাচ্ছে, সিঙ্গাপুরে পাচ্ছে, যেখানে শরিয়া কোর্ট, ওগুলো কোর্টকে শরিয়া কোর্ট বলা হয়, তারা অর্ধেক দিচ্ছে। এটা নিয়ে তো কেউ মাতামাতি করছে না আমাদের দেশে। কোনো এই যে যারা রাজনৈতিক দল বলেন, যারা ধর্মীয় যারা এইসব বিস্তার করছেন, যারা বলছেন, তারা তো একবার বললেন না যে 20 বছর একটা মহিলা যখন বাংলাদেশ থেকে বের করে দেওয়া হচ্ছে তাকে বাড়ি থেকে, তাকে আমরা কেন ন্যায্য কিছু দিতে পারছি না? যেটা আর কত শতাংশ আপনার কি মনে হয়? এই যে 20 বছর পর বললেন রাতের অন্ধকারে একটা কাগজের সাদা, অনেক। আমি ব্যক্তিগতভাবে পরিসংখ্যান আছে, আমি বলবো ইদানিংকালে এটা ফ্রিকুয়েন্ট হয়ে গেছে, র্যাম্পেন্ট। আর আমি তো গ্রামগঞ্জে বা বস্তির কথা বলবো না, ওরা তো কাগজও দেয় না, মুখে মুখে তালাক একদম মানে ফেলে দেয়। কোনো মানে একটা 5টা সন্তানের মাকে ছাড়তে তার 1 সেকেন্ডও লাগে না। জি জি, আমরা আমি এই প্রোটেকশন নাই, এই সমাজ ব্যবস্থা কেউ বলেনি। আমি এখানে একটু অ্যাড করতে চাই যে বাইরে যারা রান ফর বললেন যে সিভিল লস, আসলে বাইরে তো ইসলামিক লই নাই, সেখানে তো হবে না। তাহলে থাকবেন না সেই দেশে? কোন দেশে থাকবেন না? যে দেশে আপনি ইসলামিক ল নেই, আপনি এত ইসলামিক ল নিয়ে বলছেন। আমি ইসলামিক ল নিয়ে বলছি না, আমি তাহলে সেই দেশে, তাহলে আমি কেন, আমি তাহলে আমার দেশে এসে কেন ডিভোর্স করছি না? কারণ আমাদের দেখা যায় যে বাংলাদেশিরা তো ওখানে তালাক দিচ্ছেন, ওই তালাকটা তো তারা আমেরিকার, যদি ইউএসএ তে, আমার অনেক ক্লায়েন্ট আছে যারা ইউএসএ তে, তারা লাভজনক হয়, কারণ বাচ্চার কাস্টাডি তারা আমেরিকাতে তো ইসলামিক ল নাই না, সেটা তো দেশের ল। সেই দেশে তারা ডিভোর্সটা করেন কিসের জন্য? কারণ ইকুয়াল হন তারা। না না, মানে আপনি বলছেন সে দেশের যারা বাংলাদেশি মানুষ আছেন তারা তো বিয়ে করেছেন বাংলাদেশে, তারা তো এসে তালাক দিচ্ছেন না বাংলাদেশে, মানে ওখানে কোনো সম্পদ পাওয়ার জন্য করছেন, সেটা নিশ্চয়ই তার প্রবলেম, যে থাকছেন তার প্রবলেম। তো আপনি সুযোগ বুঝে সুযোগটা নিতে চাচ্ছেন, কিন্তু যখন আবার আপনি ধর্মের কথা বলে আবার আপনি অন্যদেরকে সেই সুযোগটা দিতে চাচ্ছেন না, সেটা তো সঠিক না। না না, ধর্মের কথা বলে এখানে অন্যের সুযোগ না দেওয়াটা নয়, এখানে ধর্ম যেটা আছে সেটা জানানোটা আসলে আমার কর্তব্য, যেহেতু আমি এই ধর্মকে ভালোবেসে কথা বলছি। এখন আপনি যে অন্য দেশের কথাটা বললেন, ইউএসএ অর আমেরিকা, সেখানে কিন্তু সম্পত্তি বন্টনও খুব ঝামেলার। যেমন ধরেন আগে যেটা দেখেছি আমরা, হয়তো জাস্ট প্রথম চাইল্ড যে সে পেত, অথবা শুধু স্ত্রী পেত, এরকম কোনো বাঁধা ধরা রুলস ছিল না। তো এরকম রুলস ছাড়া এখন যেটা 50-50 হচ্ছে, ওটার জন্য যদি আমরা যাইও, এটা অবশ্যই আমি বলবো যে এখানে তাহলে আমাদের আলেমদেরও মতামত নিতে হবে।
যেহেতু আমরা একটু আচ্ছা এটি আমি এই আপনার কথাটা ধরে একটু জানতে চাই আমি মালয়েশিয়া তো এস্টাবলিশ আলেম আছেন, ইন্দোনেশিয়া ইজ এ মুসলিম কান্ট্রি। ফাউজিয়া আমি একটু জানতে চাচ্ছি এই কথাটা ধরে আপনার কাছে যে এই যে বাংলাদেশের তো একটি বড় সংখ্যক মানুষ যারা ধর্মভীরু, নিশ্চিত আপনি আমি জানি এটা, যারা যারা ধর্ম মেনে চলে, হ্যাঁ বেশিরভাগ যারা প্র্যাকটিসিং মুসলিম, সেক্ষেত্রে আপনার যে এই কমিশনের সদস্য আমাকে যে তালিকাটি রয়েছে আপনারা যেটি প্রকাশ করেছেন যে 10 জন, মানে সেটিকে আপনার কাছে মনে হয়নি যে বড় একটি সংখ্যক যারা ইসলাম প্র্যাকটিস করে, যারা আলেম ওলামা, যারা জানে কোরআন হাদিস, তাদের একজন সদস্য এখানে রাখলে এখন যে সমালোচনারই হচ্ছে একমাত্র কমিশন যেটি কিনা এই পর্যন্ত ইউনূস সরকারের পর হয়েছে সংস্কার কমিশন, আপনাদের এটি শুধুমাত্র বাতিল চেয়েছে, আর কোনো সংস্কারের কিন্তু বাতিল চায়নি। তা সেই এই যে সংখ্যাটি হতে পারে, এই সংখ্যাটি মাথায় রেখে একজন যারা ইসলাম জানেন বা ইসলামী স্কলার নারীরা অনেক রয়েছে, এমন রাখা যেত কিনা? আমি সে উত্তর জান বাপা, তবে দর্শক তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছে একটু পরে, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর, কথা বলছিলাম নারী বিষয়ক সংস্কার কমিশনের যে সুপারিশ তা নিয়ে। আমরা ছিলাম শিরিন পারভীন হক আপা আপনার কাছে। আমি আবার জানতে চাচ্ছিলাম যে বিরতির আগে যে প্রশ্নটি করেছিলাম যে এই এখন যে আলোচনাটি হচ্ছে বা সমালোচনা যদি বলি হচ্ছে, এটি এড়ানোর জন্য মানে আপনাদের কি এটি মনে হয়নি যে আমরা একজন, যেহেতু এখানে 90% মুসলমান, সেটি বড় কথা না, অনেক মানুষ ইসলাম ধর্ম পালন করে, তো যারা জানে ইসলাম জানে বা আলেম ওলামা, এমন একজন রাখার প্রয়োজন মনে করেছিলেন কিনা প্রথম দিকে? সেটি একদম মনে করিনি। কেন সেটি? না, আমরা তো ধর্ম নিয়ে আমাদের কাজটা না, আমাদের কাজ রাষ্ট্রের কাছে প্রস্তাব রাখা। আমরা প্রথমেই বলে নিয়েছি, যেটা আপনি পড়ে শোনালেন, যে আমাদের হলো সর্বক্ষেত্রে সর্বস্তরে নারীর প্রতি বৈষম্য বিলুপ্তি এবং নারী পুরুষের সমতা অর্জনের লক্ষ্যে পদক্ষেপ চিহ্নিতকরণ। তো সেখানে আমার ধর্মকে আমি টানতে চাই নাই, ধর্ম যার যার বিশ্বাসের ব্যাপার, এখানে আমি ধর্মকে টানতে চাইনি। যেটা আমরা বলেছি আপনি আইন সংস্কার করবে, ধর্ম কি আসে না মানে বাংলাদেশে? সেখানে যেটা আসে সেখানে আমরা ঐচ্ছিক শব্দটা ব্যবহার করেছি, সেই জন্যই অপশন তৈরি করার কথা বলেছি, যে সবাই যার যার ধর্ম নিয়ে যারা বাঁচতে চায়, থাকতে চায়, থাকুক, সেখানে কেন আমরা আঘাত করতে যাব? আর ডক্টর নাসিমা হাসান, ধর্মকে ঐচ্ছিক রাখতে চায়, এটি ধর্মকে ঐচ্ছিক না, আপনি বুঝতে চাইছেন। আচ্ছা, আপনাদের সিভিল অপশন চাচ্ছেন। আচ্ছা, মানে এটা কি সম্ভব? মানে রেখে আমি জানতে চাচ্ছিলাম, এটা একটু কনফিউজিং, এটা নিয়ে আসলে অবশ্যই কথা বলতে হবে যে এরকম হয় কি না, কারণ আমরা একটা মুসলিম কান্ট্রিতে বাস করি এবং এখানে 85%-এর উপর আমরা মুসলিম, এবং এখানে অনেকেই আছে ধর্মভীরু, কাজেই এটা আসলে অনেক সংস্কারের প্রয়োজন। আমাদের দেশে হিন্দুরাও তাদের ধর্মটা খুব ভালোভাবে পালন করে, এটা আমরা দেখি একইভাবে। অবশ্যই এটা তো আমাদের মধ্যে সহমর্মিতা আছে, বৌদ্ধ আছে, এবং তাদের জন্য আমরা ফিল করি, আমরা তাদের জন্য আমাদের সাথে তো আমাদের সম্প্রীতি, এটা তো অবশ্যই আমরা ফিল করব, আমি একসাথে থাকবো। বাট এটাও ঠিক যে ঐচ্ছিক এনে আমার মনে হচ্ছে এটা খুবই কনফিউজিং হবে। এইভাবে এটা আসলে অনেক ক্লিয়ার করতে হবে তাহলে এই কমিশনের সমস্ত কিছু। হ্যাঁ, এটা আমাদের আরো চিন্তা ভাবনা তো করতেই হবে। এবং আমি আরো বলবো যে যেমন এখানে যৌনকর্মীদের কথা আছে, এটা নিয়ে তো প্রচুর আমরা একটু আলোচনা করি, যেহেতু আপা বিষয়টি এনেছে। আপনারা বলেছেন যে যৌনকর্মীদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দেয়া। আচ্ছা, কোন ধর্মে কি যৌন পেশাকে স্বীকৃতি দিয়েছে আপনাদের? আমি জানি না, আমার জানা নেই। আমি তো ধর্মের ব্যাপারে আমি এক্সপার্ট না। যৌনকর্মী এমন একটা বিষয় যে সমাজে আপনি রাখছেন তাকে, আবার স্বীকৃতিও দিচ্ছেন না, কিন্তু তাকে আবার বাদও দিচ্ছেন না, মানে এইরকম অবস্থা। বাংলাদেশে একটা আইন ছিল, যেটা হলো মানে 1923 একটা আইন ছিল, যে আপনি যৌনকর্মীকে ইলিগাল বলেন নাই, আনলফুল বলেন নাই, কিন্তু মানে ব্রথেল রাখা বা যৌন মানে রাখা, করা, এগুলোকে অবৈধ বলা হয়েছিল। সেই আইনটাও কিন্তু এখন আর নাই, এখন দে আর উইদাউট এনি ল, কোনো কিছুই নাই। আবার অনেকে বলে যে যৌনকর্মীদের একটা সরকার একটা লাইসেন্স দেয়, দ্যাট ইজ অলসো রং কনসেপশন। সেটা হলো একটা এফিডেভিট, হলফনামা। একটা ব্যক্তির, বাংলাদেশে যে কোনো ব্যক্তির সে প্রফেশনটা স্বইচ্ছায় বেছে নিল, সেই স্বইচ্ছায় বেছে নেওয়াটা সে তখন বলে, এবং ওটা থেকে দেখা যায় আমাকে কেউ জোর করে করেনি, কিছু করেনি, আমি স্বইচ্ছায় যৌন পেশাটা নিলাম, এটাই কিন্তু সে থানায় দেখায়, সব জায়গায়।
আদারওয়াইজ দেয়ার ইজ নো সাচ ল যে এটাকে ইলিগাল করেছে। ইলিগাল করে নাই, আবার লিগালও করে। যে আপনারাই বলছেন যে কোনো ধর্ম স্বীকৃতি দেয়নি, তাহলে আপনাদের কেন মনে হলো যেহেতু কোনো ধর্মই স্বীকৃতি দেয়নি আপনাদের স্বীকৃতি কেন দিতে হবে? মানে এটা কেন আসলো মাথায়? অনেক জায়গায় নিষিদ্ধ করে নাই, কোনো জায়গায় না। নোওয়্যার ইট ইজ লিগাল, নোওয়্যার ইট ইজ, মানে ধর্মের সবসময় অস্তিত্ব ছিলই, আপনি অস্বীকার করতে পারবেন না। ইতিহাস দেখেন, হাউ দ্য উমেন ওয়ার অলওয়েজ টর্চার্ড, অ্যাবিউজড। এই কথাগুলো কিন্তু আমরা ভুলে যাই যে মহিলাদেরকে আমরা ব্যবহার করেছি। সেই মহিলাদেরকে যখন ব্যবহার করার জন্য, সেই মহিলারা যখন বলতে চায় যে আমাদের ব্যবহার করার জন্য আমাদের উপর যে টর্চারটা হচ্ছে সেটাকে বন্ধ করতে হবে, তখন আপনি তার ভয়েসটাকে বন্ধ করে দিতে চান। আমাদের প্রতিবাদটাকে ধর্মীয় আইন বলবো না, এটা হলো পেট্রিক্যাল সোসাইটি, পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায়। কিন্তু একটা নারী যখন প্রতিবাদ করতে শিখে, তখন সে নির্যাতনের বিরুদ্ধে কথা বলে, তার অধিকার বঞ্চিতের কথা বলে, তখন কিন্তু তাকে বন্ধ করা হয়। এইবার কিন্তু কমিশনের রিপোর্ট, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এতগুলো রিপোর্ট হয়েছে, অনেক কন্ট্রোভার্সিয়াল কথা হয়েছে, নোবডি টোল যে আমাদেরকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে, আমাদেরকে রিপোর্ট ফেলে দিতে হবে, ওইটা তো বলতে পারেনি। কারণ তারা বলবে না, কারণ তাদের স্বার্থ ওখানে লেগে আছে। আর নারীদের নিয়ে কথা বলাটা বাংলাদেশে খুবই সহজ, যা আচ্ছা বলা যায়। ফতোয়া তো ছিল, এতদিন তো ফতোয়া দিয়ে আসছিল, এখনও দিচ্ছে। এই তো কিছুদিন আগে হয়ে গেল, একটা মেয়ে হেঁটে চলছিল, সেখানে একজনকে, তারপরে তাকে নিয়ে আসা হলো, তাকে জামিন দিয়ে যখন বের করে আনলো, তার গলায় মালা পরানো হলো। আমরা এইরকম একটা সমাজ ব্যবস্থায় আছি যেখানে নারীদের ইচ্ছা করে তারা নিজেরা চলবার স্বাধীনতাও তাদের নাই। তো এখানে নারীদের নিয়ে কথা বলাটা খুব সহজ, কারণ আমি যে ইনকাম ট্যাক্সটা দিই, সেই ট্যাক্সটাও কেউ হিসাব করে নেয় না। যদি সঠিকভাবে তার কাছ থেকে, প্রতিটি লোকের কাছ থেকে যদি ইনকাম ট্যাক্সটা আদায় করে নেওয়া হতো, তাহলে কিন্তু এত সাহস পেত না আমার মনে হয়। জি, আমরা আসছি। আমরা একটু ডক্টর নাসিম হাসান আপনার কাছে যেতে চাই। একটি হলো, বলতে চাই কি আপা, আমি সাথে একটি প্রশ্ন যুক্ত, এটি সাথে একটি প্রশ্ন আমার রয়েছে, যেটি আমরা শুরুতে বলেছিলাম যে এই কমিশনে একজন ইসলাম জানাশোনা জ্ঞানী আলেম রাখা উচিত ছিল কিনা। জি, আপনি বলুন, এটি আগে বলুন যেটা বলছিলেন। আমি মনে কি সদস্য কোনটা আগে? হ্যাঁ, না আপনি আগে আপনার কথা আগে বলুন। ওনারই তো বলতেছিলাম যে আসলে যৌনকর্মীরা তো আমি বলবো যে টর্চার্ড অ্যান্ড অ্যাবিউজড। কেননা আমি বলবো যে তাদেরকে যেই পেশা দেওয়া হয়েছে, এই পেশায় আসলে কোনো মর্যাদা নেই। তাদের শ্রমের মর্যাদা দিলেও তারা সেই মর্যাদা পাবে না। তার চেয়ে পুনর্বাসন করা হোক। তাহলে আমি বলবো কি, ড্রাগ অ্যাডিক্টকে কিন্তু পুনর্বাসন করা হচ্ছে, এবং আমি ড্রাগ অ্যাডিক্টের যে বাসন আছে ওখানে আমি গেছি 2-1 বার, এবং দেখেছি যে হাজার হাজার টাকা খরচ করা হয়, তাদেরকে আবার পুনর্বাসিত করা হচ্ছে। এদেরকে পুনর্বাসন করা তার চেয়েও সহজ হবে, তাদের মধ্যে নিশ্চয়ই কোনো স্কিল, সংখ্যাটা অনেক কম, কিন্তু ড্রাগ অ্যাডিক্টেডের চেয়ে যৌনকর্মীর সংখ্যা কিন্তু কম। আমাদের যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য আছে, তাতে ড্রাগ অ্যাডিক্টেডের সংখ্যা বাংলাদেশে প্রায় 25 লাখ, আর সেখানে যৌনকর্মীর সংখ্যা কিন্তু 1 লাখ বা এর আশপাশে, 1 লাখের আশেপাশে। এবং আরেকটা আমার এখানে আরো কিছু পয়েন্ট আছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আরো আছে আপনার এনসাইক্লোপিডিয়াতে, এগুলো পড়লে দেখা যায় যে এটাকে আসলে কোনো পেশা হিসাবে কেউ কখনো বলেনি। আরেকটি হলো কি, যদি আমি এটা রাখি, হ্যাঁ, এখন আমি যুক্তিতে আসি, যদি রাখি তাহলে কি হচ্ছে, তাকে কি আমি তার ক্লায়েন্ট থেকে, তার ক্লায়েন্ট কি তার জন্য প্রোটেকশন নিচ্ছে? আসলে কিন্তু নিচ্ছে না। আমারই এক ছোট বোন তুল্য, উনি ডাক্তার, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, এবং এইসব জায়গায় কাজ করেছে, ডক্টর শামিলা নাহার। সে আমাকে দুঃখ করে বলেছে যে আমরা গেছি জাস্ট তাদেরকে সচেতন করতে, কিন্তু কোনো ক্লায়েন্ট প্রোটেকশন নেয় না। তারপরে তাদেরকে যথেচ্ছা ইউজ করে, তারপর তারা চলে আসতে চায়। বেশিরভাগ এদের মধ্যে হয় অপহরিত করা হয়েছে, নয় প্রেমের ফাঁদে ফেলা হয়েছে, নয় প্রবঞ্চনা করে এখানে ঢুকানো হয়েছে। কেউ এখানে আসেনি। কেউ স্বেচ্ছায় এসে থাকলে সেটার পার্সেন্টেজ একেবারে জিরোর নিচে, আমি আবারও বলছি। এবং আরেকটা জিনিস বলবো যে যদি প্রোটেক্টেড না হয় তারা ক্লায়েন্ট থেকে, তাহলে HIV, এইডস থেকে এবং STD, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এগুলো থেকে আমরা বাঁচাতে পারবো? তার শ্রমের মর্যাদা দিয়ে কোনো লাভ হলো না, তাহলে সে তো নিজেই বাঁচতে পারবে না। তারপর যখন সে প্রৌঢ় হয়ে যায়, সে কাঁদতে থাকে যে আমি এটা পারি না, এই পেশাটা আমি পারছি না। তারপরে আরও আছে যে এটার সাথে জড়িতর সাথে আসলে এর ব্যাকগ্রাউন্ডে আছে পর্নোগ্রাফি, ড্রাগ অ্যাডিক্ট পিপলরা। এই দুটোর ব্যবসা পুরো বিশ্বতে চলছে কোটি কোটি ডলারের মধ্যে। ওরা কোনো দিন চাইবে না যে এটা উচ্ছেদ হোক। কাজে আমাদের কিন্তু মূলে হাত দিতে হবে। যৌনকর্মীকে আমি যদি শ্রমের মর্যাদা দিই, সে কিন্তু শান্তি পাবে না।
শান্তি পাবে না। আমি যে প্রশ্নটি করেছিলাম যে ইনক্লুসিভ কমিশন করা যেত কিনা, জি জি অবশ্যই, কারণ প্রয়োজন ছিল কিনা আমি মনে করি প্রয়োজন ছিল। এখানে আসলে বিভিন্ন আপা বলছিলেন কিন্তু তারা সজ্ঞানেই রাখেনি, এটিও বলছিলেন ওনাদের, কারণ আমরা 150 সদস্যের কমিশন তো করতে পারি না। আপনি 10 জনে একজনকে রাখার প্রয়োজন মনে করেননি? এই যে আজকে এত আলোচনা সমালোচনা হচ্ছে এটি নিয়ে, আমি তো আলোচনা সমালোচনাকে তো আমি স্বাগতম জানাই। আমি মনে করি এগুলো আলোচিত হওয়া দরকার। সমালোচনা হলে, বিতর্ক হলে সেটা ভালো, কারণ এইসব ইস্যুগুলো জনপরিসরে আসা দরকার। এগুলো নিয়ে সেই আলোচনাটা আপনাদের কমিশনেই হওয়া যেত কিনা? যদি আপনি কমিশনে কেন করতে হবে? এখন আমরা রিপোর্ট দিয়েছি, রিপোর্ট পাবলিকে ডোমেইনে এসেছে, মানুষ আলোচনা করছে, মানুষ আলোচনা করবে, সমালোচনা করবে, বিতর্ক করবে, তর্ক করবে, এটা তো স্বাভাবিক। বলুন। সরি, আরেকটা পয়েন্ট আছে, যেহেতু এটা নিয়ে আমি নিজেও খুব দুঃখিত হই, চিন্তাও করি, কারণ একটা নারীর জীবন নিয়েই তো এই যৌনকর্মী, সেও তো একজন নারী, এবং আমাদের যে কেউ কারো না কারো আসলে বোন বা স্ত্রী। এখন কথা হলো তাদেরকে পুনর্বাসিত করা উচিত এবং এটার জন্য সরকার থেকে স্টেপ নেওয়া উচিত। আরেকটি হলো কি যে 2005-এ আমি একবার একটা ইনভাইটেশনে, এটা ছিল ইন্টারন্যাশনাল ভিজিটার্স লিডারশিপ প্রোগ্রাম ইন ইউএসএ, সেখানে স্টেট ডিপার্টমেন্ট থেকে একজন ভদ্রলোক ছিলেন, দুজন অফিসার ছিলেন। তো উনি আমাকে বলছেন, আমি খুব অবাক হয়েছে, এটা 2005-এ, আজ থেকে কত আগে, 20 বছর আগে। জি হ্যাঁ, উনি আমাকে বলছেন যে তুমি কি জানো যে আমাদের ইয়াং জেনারেশনের প্রবলেমটা কি? তা আমি বলছি হ্যাঁ বলো, কারণ তার সাথে তো আমার অনেক কিছুই মিলবে না, সাদা চামড়ার একজন আমেরিকান। সে বলল জানো এটা হলো পর্ন আর ড্রাগ, শেষ করে দিল। আমি খুবই স্তম্ভিত হলাম, কারণ ওখানে কিন্তু ড্রাগটা নিষেধ না, এবং এটাকে সে বলছে কিন্তু ধ্বংস করে দিচ্ছে আজ থেকে 20 বছর আগে। তারা যদি বুঝতে পারে, এবং ওটার পিছন থেকে কিন্তু এগুলো সব ইন্টার রিলেটেড, সেটাকে আমরা স্বীকৃতি যাচ্ছি সংস্কার কমিশনের যে সুপারিশ। আমি আপনার কাছে আসবো, সঙ্গে প্রশ্ন আমি যুক্ত করে দিতেছি। আপনারা একটি সুপারিশ করেছেন যে বৈবাহিক সম্পর্কের মধ্যে জোরপূর্বক যৌন সম্পর্ককে ধর্ষণ হিসেবে ফৌজদারি আইনে অন্তর্ভুক্ত করার একটি সুপারিশ দিয়েছেন। আপনি যে বিষয়টি বলতে চেয়েছেন, আর এটির ঠিক সংজ্ঞাটা কি হতে পারে বা কি যুক্তি থাকতে পারবে, আমি একটু সেটি আপনার কাছে শুনবো। তবে দর্শক, তার আগে নিচ্ছে আবারও ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পরে। কথা বলছিলাম নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে। আমরা ছিলাম অ্যাডভোকেট ফৌজিয়া করিম ফিরোজ আপনার কাছে। আপনি বলতে চাচ্ছিলেন যে বিষয়টি নিয়ে কথা বলছিলেন ডক্টর নাসিমা হাসান, তার প্রতি উত্তর সঙ্গে আমার যে প্রশ্নটি ছিল, আপনারা একটি সুপারিশ করেছেন যে বৈবাহিক সম্পর্কের মধ্যে জোরপূর্বক যৌন সম্পর্ককে ধর্ষণ হিসেবে ফৌজদারি আইনে অন্তর্ভুক্ত করার একটি সুপারিশ করেছেন। এটির সম্পর্কে জানতে চাচ্ছিলাম যুক্তিটা কি। প্রথম কথা হলো যে আমরা ধর্মভিত্তিক কোনো ব্যক্তিকে আমাদের কমিশনে রেখেছি কিনা, আমরা প্রয়োজন বোধ করেছি, শিরিনের সঙ্গে আমি একমত যে এটা দরকার ছিল না। আমরা শুধু সমতার ভিত্তিতেই কথা বলেছি, অধিকার নিয়েই কথা বলেছি। আচ্ছা, আর প্রথমত তারপরে হলো যে আমরা কিন্তু অনেক কনসালটেশন মিটিং করেছি, সেখানে আমরা রাজনৈতিক দল 39টা, আমরা রাজনৈতিক দল, একদম প্রান্তিক জনগোষ্ঠীর কাছেও কিন্তু আমরা গেছি। আমরা সেই রাঙ্গামাটি গেছি, আমরা সেই আমরা অনেক জায়গায় গেছি, এবং আমরা কিন্তু অনেক পলিটিক্যাল পার্টিকেও বলেছি, এবং আমরা 21টা, এবং তার মধ্যে যারা এখন কথা বলছেন তাদেরকেও কিন্তু দাওয়াত দেওয়া হয়েছে। ইসলামিক স্কলারও ছিলেন সেখানে, তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল। স্কলার ছিল, তাদেরকে দাওয়াত দলের কথা হচ্ছে। হ্যাঁ, আমরা রাজনৈতিক দলের কথা বলেছি, আমরা অনেককে দাওয়াত দিয়েছি, এবং দাওয়াতের ভিত্তিতে তারা কিন্তু কিছু লিখিত পাঠিয়ে দিয়েছে। তারা এটাকে কোনো গুরুত্ব দেখেনি, মনে করেন নাই নারী সংস্কার এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় না, সেজন্য তারা আসেনি। যদি গুরুত্বপূর্ণ বিষয় মনে করতো, আমরা তো লিখিত ইনপুট, আমরা লিঙ্ক না, কিছুটা তো এসছে যাদেরকে আমরা ডেকেছি তারা। আর আমাদের এখানে কিছু শিক্ষক ছিলেন ইউনিভার্সিটির, যারা ইসলামিক লতে পড়ান, তারা ছিলেন। তো আমি যদি ঢাকা ইউনিভার্সিটি, ওয়ান অফ দ্য টপ মোস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে, সেখান থেকে যদি শিক্ষক একজন যিনি ইসলামিক ল পড়ান, আমি কি তাকে বিজ্ঞ ব্যক্তি বলবো না? বলবেন, অবশ্যই বলবেন। তাহলে তো সে তো মানে বিজ্ঞ ব্যক্তি বলেই সে পড়াতে পারছে, তাই না, ইসলামিক, এবং সেই ব্যক্তি তো পিএইচডিও পেয়েছে ইসলামে। কিন্তু এখন অনেক প্রশ্ন উঠছে, আমি জানি না কেন হচ্ছে। আমরা একটু পরে প্রশ্নটিতে যাই। যে আরেকটা হলো যে আপনি যেটা বলছেন, আমরা কিন্তু অনেক পারিপার্শ্বিকতা চিন্তা করে কিন্তু আমাদের দিয়েছি। আপনি বাল্য বিবাহটা চিন্তা করেন, আন্ডার এজ, আমরা যদি ধরি ধর্ষণ আইনটা যদি ধরি,
16-এর আন্ডারে বিয়ে যদি আপনি কারোর সঙ্গে সম্পর্ক করেন, সেটা কি ধর্ষণ বলে আপনি ইয়ে করছেন না, ব্যাখ্যা দিচ্ছেন না? জি। তাহলে আপনি কেন আপনি এটা ব্যাখ্যা দিবেন না? যাদের বিয়ে হচ্ছে, আন্ডার এজ বিয়ে হচ্ছে, সেগুলো যদি আন্ডার এজ বিয়ে হলে তো বাল্যবিবাহের আওতায় পড়ছে, তাহলে এমনি আপনার না, কিন্তু অবৈধ করেনি, বিয়েটা অবৈধ করেনি, অবৈধ না, বিয়েটা অবৈধ করেনি। আপনি রিলেশনশিপ না থাকলে রেপ হয়ে যাবে, কিন্তু মনে হয় যে এই আপনারা সুপারিশ করেছেন এটি মানে অপব্যবহার হতে পারে, এটি মনে হয় না? জি, এটি তো একটি অপব্যবহারও হতে পারে। একজন নারী, সে তো তার আমরা তো কোনো একটি অন্য আইনি অপব্যবহার হতে পারে। প্রত্যেকটা আমাদের যে বর্তমান যে নারী নির্যাতন আইনটা আছে, সেটা তো প্রতি মুহূর্তে অপব্যবহার হচ্ছে, প্রতি মুহূর্তে হচ্ছে, সেটা ব্যাখ্যা নেই। আমরা কিন্তু মানে সুপারিশ করেছি, আমরা কিন্তু আইন তৈরি করিনি। আইন তৈরিতে হ্যাঁ, আইনের ব্যাখ্যা, সেটা কিভাবে আপনি চিহ্নিত করবেন, কিভাবে সেটাকে অপরাধ গণ্য করবেন, সেগুলো কিন্তু বলা হয়নি। তখন আসবে। জি না, আমি ওই যে ওনার কথার ইয়েতে বললাম যে আইন শৃঙ্খলার পরিস্থিতিও কিন্তু একটা বিশাল ব্যাপার এখানে, যে কোনো মেয়ে যে সে একটা লিগ্যাল হেল্প নিবে, এটার জন্য কিন্তু কোনো ইজি না। আমরা হয়তো চোখের সামনে যা দেখছি, প্রত্যন্ত অঞ্চলে কিন্তু যখন মেয়েরা অ্যাবিউজড হয় বা ভায়োলেন্সের শিকার হয়, তখন কিন্তু তারা হয়তো অ্যাপ্রোচটা করতে পারে না। কিন্তু আমার এখানে প্রশ্ন হলো কি, ম্যারাইটাল রেপের সংজ্ঞাটা খুব জরুরি এখানে। যেহেতু ম্যারাইটাল রেপ আমরা বলছি, এটা সংজ্ঞাটা অবশ্যই খুব ক্লিয়ার করতে হবে, এক। আর দ্বিতীয়ত হলো যে নইলে এটা বিভ্রান্তি সৃষ্টি হবে, কেননা স্বামী এবং স্ত্রীর মধ্যে কি হয়েছে এটা প্রমাণ করাটাই খুব কঠিন। এটা প্রমাণ করা খুব কঠিন। সংজ্ঞা দিইনি তো। না না, আমি বলছি না, কিন্তু আপনাদের আমি বলছি যে এটা সংজ্ঞাটা জরুরি হয়ে যাবে। হ্যাঁ, এটা ল কমিশনের দায়িত্ব, কারণ এটা তো একটা টার্ম ইউজ করছে। এটা আইন কমিশনে যখন যাবে তখন দেখবে। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু এটা আপনাদের ভাবতে হবে তাহলে যে কেন এই সব, যেহেতু সুপারিশটা আপনারা করছেন, এটা সংজ্ঞার কথা বলছেন, সংজ্ঞাটাও যদি আমরা তো প্রস্তাব দিচ্ছি, প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে হলে তো আরো অনেক কাজ আছে না। কিন্তু এখানে আবার কিন্তু অনেক বলছেন যে এটি করবার কারণে পারিবারিক যে বন্ধন, সেখানে একটি ব্যাঘাত ঘটবে, এটি কিন্তু অনেক যুক্তি দিচ্ছেন, আপনারা শুনেছেন। এটি নিয়ে আপনাদের কি বক্তব্য আছে? আপনার এই শব্দের জন্য পারিবারিক সম্পর্ক বিনষ্ট হবে? আপনাকে বাংলাদেশে প্রতিটি পারিবারিক অন্দরমহলে যাওয়া উচিত। এত নাজুক অবস্থা, সময় লাগে না। আর আমাদের ওই কাজীদেরকে দিয়ে দিয়েছেন, তালাকের একটা কাগজ ছাপাবে, সেটাতে নামও ভুল, তাদেরও নাম ভুল, সবকিছু একটা দিয়ে দিচ্ছে, পোস্ট বক্সের মধ্যে ফেলে দিচ্ছে। আপনার বললাম তো 20 বছর, 25 বছর, 50 বছরেরও সংসার একদম পড়ে যাচ্ছে। আর যেহেতু যে আরবিট্রেশন কাউন্সিল যেটা আছে, সেটা তো ম্যান্ডেটরিও করেন নাই, যার জন্য কেউ যে বলবে কেন তাকে ডিভোর্স করছে, সে হয়তো জানেই না একটা মহিলাকে ডিভোর্স করেছে। অনেক আছে এরকম, জানে না যে তাকে তালাক দেওয়া হয়েছে। এখানে আমি একটু বলি কি, ইসলামে কিন্তু যেটা এখানে উঠে আসছে, যে এটা তার বিরুদ্ধেই অস্ত্র হয়ে যাচ্ছে তালাকটা মেয়েদের জন্য। কিন্তু ইসলামের শিক্ষা হলো যে বিয়েটা হবে সহজ, তালাকটা হবে কিন্তু কঠিন। এখন আমরা প্রতি পদে যদি রুল ভাঙে, এটা ইসলামের দোষ নয়, যারা এইভাবে প্র্যাকটিস করছে তাদের দোষ। আমরা এটা শুনতে চাই না যে আসলে তালাকের সত্যিকারের পদ্ধতিটা কি। এই যে গ্যাপ দিয়ে করতে হয়, বা রাগের মাথায় দেয়া যাবে না, মেয়েদের পিরিয়ড চলাকালীন দেয়া যাবে না, এটা আসলে কয়জনে মেনটেন করে বা কয়জনে জানে। বরং এই ইনফরমেশনগুলো সামনে আসুক, তখন দেখা যাবে। এবং মূলত আমি বলবো কি, যে ইসলামের যত বিধান, যেহেতু বিধানকাই কিন্তু ইনডিরেক্টলি চলে আসছে এই কমিশন নিয়ে কথা বলতে, যে একটা স্ট্রাকচার আমরা চিন্তা করি, এই ফ্রেমের মধ্যে সমস্ত আদেশ নিষেধ সব কিছু সন্নিবেশিত আছে। আমি যদি ওইখান থেকে একটাকে তুলে বুঝতে যাই, তাহলে কিন্তু সাংঘাতিক বিভ্রান্তি এবং কনফিউশন হয়, কারণ এগুলো একটার সাথে ইন্টাররিলেটেড। আমি খুব খুশি হলাম আপনি এটা বলাতে, কারণ আমাদের প্রস্তাবগুলো ওই যে বেছে বেছে নিয়ে একটা আলাদা করে সেটা নিয়ে হইচই করা, এটা উচিত না। পুরোটার কনটেক্সটটা দেখতে হবে। পুরো কনটেক্সটটা দেখার পরেই আপনি মন্তব্য করতে পারেন, বিরোধিতা করতে পারেন। তারপরেও যেমন যৌনকর্মীর ওই জায়গায় আমি আরেকটা কনক্লুশন আনি, যে তাদেরকে যদি আমরা শ্রমের মর্যাদাও দেই, তাহলে দেখেন ওইটা মেনে নিয়ে দিচ্ছি যে সে অপহৃত হয়েছিল, সে ফাঁদে পড়েছিল, সে প্রবঞ্চিত হয়েছিল, তো এটা একটা মানে আমি বলবো একটা শাস্তিযোগ্য অপরাধ কেউ করে কিন্তু ওকে এই কর্মীটা বানিয়েছে।
তার মানে ওগুলা তো বন্ধ করতে হবে। জি, আমি আরেকটা বিষয়ে আলোচনা করতে চাই, সেটা হলো আরেকটা বিষয়ে আলোচনা করতে চাই নির্বাচন নিয়ে। আপনারা বলেছেন যে সংসদে পুরুষের সমান সংখ্যক নারী প্রতিনিধি সরাসরি নির্বাচনের মাধ্যমে আসবেন, সংসদীয় আসন 600-তে বৃদ্ধি করা, যেখানে প্রতিটি নির্বাচনী এলাকায় একটি সাধারণ আসন এবং নারীদের জন্য একটি সরাসরি নির্বাচিত সংরক্ষিত আসন থাকবে, অর্থাৎ মোট 600। মানে বাংলাদেশের মতো এই দেশে 600 আসন। বাংলাদেশের জনসংখ্যা কত এখন? আমরা যে সরকারিভাবে বলি 17-18 কোটির মতো আছে। তো তাহলে 600 কি খুব বেশি? মহিলা কত? 600 প্রতিনিধি, মহিলা বাদ দিলাম 0.9। মানে জনপ্রতিনিধি 600 হওয়াটা কি খুব বেশি হয়ে গেল? না, সেটাই আমি বলছি যে সেটি আপনার এমন হতো কিনা যে যা আছে 300, এটি আপনার অর্ধেক অর্ধেক করে প্রস্তাব দেওয়া যেত কিনা, মানে আপনি 600 আসন যখন করে ফেলেন দেওয়া যেত, সেটা নিয়ে আলাপ করে কি হবে? আমরা তো একটা প্রস্তাব দিয়েছি যেটা আমরা মনে করেছি আমাদের কাছে যুক্তিযুক্ত, আমরা সেই প্রস্তাবটা দিয়েছি, অন্যরা অন্য প্রস্তাব দিয়েছে। এখন কোনটা শেষমেশ টিকবে, কোনটা গৃহীত হবে সেটা তো আমরা জানি না। সেক্ষেত্রে একই আসনে দুজন করে জনপ্রতিনিধি, এটি কি একটি ক্লাশ তৈরি করবে কিনা? না, কারণ দুইজনই আইনসভার সদস্য। ওখানে টিউবওয়েলকে বসালো আর স্কুলকে করে দিল, বা কি বলে পুকুর কাটা হলো, এগুলো তো তাদের ইস্যু না, তারা আইনসভার সদস্য। এগুলো দেখবে স্থানীয় প্রতিনিধি, ইউনিয়ন পরিষদ দেখবে, উপজেলা পরিষদ দেখবে। যোগ্যতার ভিত্তিতে আসা উচিত না? আর উপজেলাতে যখন 3 জন যোগ্যতার ভিত্তিতে তো সাধারণ আসনে আসবে, আর একটা সংরক্ষিত আসন করছি, কারণ আমরা নারীদেরকে তো পিছিয়ে রেখেছি। মানে তারা পিছিয়ে পড়া 300 আছে, এখানে নারীরা আসতে পারবে, আর ওই 300 হলো সংরক্ষিত। মানে মোটামুটি 300 বেশি হচ্ছে। সেক্ষেত্রে যদি ওখানে আসে 300 বেশি হবে, অসুবিধা কি? ফিনল্যান্ডে ক্যাবিনেটে এখানে আবার তাহলে যোগ্যতার ভিত্তিতেও রাখছেন, দুটি অপশনই খোলা থাকে। আমি সেটাই বলতে যাচ্ছি, এটি আরেকটি বৈষম্য হচ্ছে কিনা? না, কেন না? এতদিন তো পুরুষরাই বেশি ছিল, তখন আপনাদের বৈষম্য মনে হয় নাই? মানে এখন যেহেতু নারীর জন্য একটি সংরক্ষিত হচ্ছে, পুরানো হিসাবটা চুকিয়ে নিচ্ছেন। হ্যাঁ, বিষয়টি শেষ প্রশ্ন, যেহেতু নানা দিক থেকে কথা উঠছে, আগামী 3 তারিখ সম্ভবত ঢাকায় একটি মহাসমাবেশ ঘোষণা করা হয়েছে। আপনাদের এই কমিশন বাতিলের দাবিতে আপনারা জানেন, এবং সংক্ষুব্ধ হচ্ছে বাংলাদেশের যারা ইসলাম প্রিয় মানুষ, যারা ধর্ম মানেন, এবং আমার ধারণা যারা অন্য ধর্মের যারা ধর্মীয় মানুষ তারাও সংক্ষুব্ধ, যেহেতু ধর্মের বিষয়ে আপনারা বলেছেন যে কোনো ধর্ম এখানে থাকছে না। আপনারা নতুন করে কি কোনো কিছু বিবেচনা করবেন? আমরা তো অলরেডি জমা দিয়ে দিয়েছি, আমাদের তো কাজ শেষ। কমিশন বলে এখন আর কিছু নাই, কিন্তু এখন আমাদেরকে 90 দিন সময় দেওয়া হয়েছিল প্রথমে, পরে আবার এক্সটেনশন করে প্রয়োজন মানুষের যে একটি কথাবার্তা শুরু হয়েছে, এটি প্রয়োজন মনে করছেন কিনা, হওয়া উচিত কিনা তাদের সাথে বসা, নতুন করে দেয়া? আমাদেরকে যারাই ডাকবে আমরা বসবো, আমাদের কোনো আপত্তি নাই। আচ্ছা, আমরা শেষ করবো আপনার কাছে এই যে একটি পরিস্থিতি তৈরি হয়েছে, আসলে কি করণীয় এখন? আমরা একদম 30 সেকেন্ডে শেষ করবো। আচ্ছা, করণীয় হলো এটাই যে এটা আসলে আমাদের অনেক যাচাই বাছাইতে অবশ্যই করতে হবে, এবং যেগুলো পয়েন্ট আমরা অ্যাড্রেস করলাম ওগুলোতে যেখানে আমাদের অনেক ভুল বুঝাবুঝি আছে, এগুলোর অবশ্যই অপনোদন প্রয়োজন। এগুলো তো ভুল বুঝাবুঝিটা আমাদের ঠিকঠাক করতে হবে, কারণ আমরা তো আলটিমেটলি একটা দেশে বাস করি, বাংলাদেশেই বাস করি, এবং সেখানে সবারই যাতে বেনিফিট হয় এরকম জিনিসই আমাদের লাগবে, আইন কানুন সব কিছু। এবং আমরা মুসলিম হিসাবে মনে করি আমাদের ধর্মীয় আইনে কোনো পরিবর্তন, ধর্মকে বাদ দেওয়ার কোনো আসলে ধর্মকে বাদ দেওয়ার কথা বলা হয়নি, অপশনাল আপনি বলেছেন। আপনি এখন পর্যন্ত আমি কি বলছি সেটা বুঝতে পারছেন না, চেষ্টাও করছেন না। না, অবশ্যই আমরা বলছি পারিবারিক আইন যেমনটা আছে তেমনটাই থাকবে। আমরা তার বাইরে একটা সিভিল অপশন চাচ্ছি, যারা নাকি পারিবারিক ধর্মভিত্তিক পারিবারিক আইনের বাইরে তাদের বিয়ে, তাদের সন্তানের অভিভাবকত্ব ইত্যাদি ইত্যাদি তারা যেন করতে পারে। এমন উদাহরণ কোন কোন দেশে আছে? এই যে আপনি যেটা কথা বললেন, বিশ্বের কোন কোন দেশে? আমি ঠিক জানি না, আমি আমার দেশ নিয়ে চিন্তা করি, আমি বাইরের দেশ থেকে কোনো তুলনা নিয়ে। আমি শুধু একটা কথা বলছি যে আপনি ধর্ম নিয়ে যখন কথা বলছেন, বিভিন্ন মুসলিম দেশে ক্রিমিনাল অফেন্সগুলো কিভাবে ডেল্ট করা হয়, আমাদের তো এখানে সেটা নাই। প্রকাশ্যে তো কাউকে ফাঁসি দেওয়া হচ্ছে না, বা শরিয়া আইন তো হচ্ছে না। তাহলে ওইখানে এগুলো কেন আপনি তাহলে বাংলাদেশে চাচ্ছি না আমরা? যদি আমরা চাচ্ছি অনেকে, তো তাহলে ওইটা যদি মেনে নিতে পারি, তাহলে আমরা কেন নিতে পারবো না? দুটো আইন পাশাপাশি কেন যাবে না? তাহলে কেন যাবে না? আর আমরা হলো সবচেয়ে বড় ভুল হলো যে যেভাবে বিরোধিতা করা হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যেটা
গবেষণার উপরে ভিত্তি করে করা হচ্ছে না, ধর্মীয় ব্যাখ্যার উপরে হচ্ছে না। এটা হলো একটা, আমি বলবো যে একটা মানে এখন কোনো হয়তো ইস্যু সেরকম বার্নিং নাই, এই ইস্যু দিয়ে যদি আপনি ডাইভার্ট করতে পারেন মূল ইস্যু থেকে, তাহলে হয়তো আপনি কিন্তু আপনি তো মানে কোরআনের যে আইন যেটি বলা হচ্ছে সেখান থেকে তো তার বাইরে গিয়ে কিছু আপনারা সুপারিশ করেছেন, সেটি যারা ধর্ম পালন করে তারা কেন মানবে না? শুধু কোরআনের কথা উঠছে কেন? দ্যাট ইজ এ ভেরি রং থিং। আমরা কোরআনের কথা উঠছে কেন? আমাদের দেশে 4টা ধর্ম লোক বসবাস করে, আরো বেশি থাকতে পারে। আচ্ছা, আরো বেশি ছোট ছোট ক্ষুদ্র জাতিসত্তা যারা, তারা আবার বিভিন্ন রকমের আমি সেটা সম্পর্কে বলতে যাচ্ছি না। আমরা সিম্পলি বলেছি যারা ধর্মভিত্তিক আইনের বাইরে বসবাস করতে চায় তাদের জন্য একটা অপশন তৈরি করা। কত শতাংশ আছে আপনার মনে হয় ধর্মভিত্তিকের বাইরে? জানি না, একজন না, তারা না জানলে আপনি সেদিকে কেন এত গুরুত্ব দিবেন? এটা তো আপনার যেহেতু বাংলাদেশের আপনার কথা মতোই যদি আমরা বলি মুসলমান ধরি যদি 85% হিন্দু আছে আরো 6-7% বা আরো বেশি থাকতে পারে, সেজন্য আইন তাদের ভাগ করা হবে, আইন কি ওইভাবে ভাগ করা হবে? তাহলে কি বিষয়টি এমন কি সংখ্যাগরিষ্ঠতা উপরে সব? আপনাদের সুপারিশগুলো মানে একটু দেশকে অস্থিতিশীল করার জন্য তো আরো ইতিবাচক হিসেবে কাজ করতে পারে। হ্যাঁ, মানে আপনি তো যদি যেহেতু 95 থেকে 97% মানুষ কোনো না কোনো ধর্মের, তাহলে তাদের মতামত কি, তাদের চাওয়াটাই কিন্তু গুরুত্ব দেওয়া উচিত ছিল। সেজন্য তো সেখানে আমরা কোনো আঘাত করছি না, সেখানে কোনো ইন্টারফিয়ারেন্সই করছি না। আমরা বারবার বলছি ধর্মভিত্তিক আইন বাতিল করার কথা তো আমরা একবারও বলি নাই। না, বলেননি। ওটা থাকুক, না, কিন্তু তার বাইরে একটা অপশন তৈরি করেন। যখনই আপনি বলছেন সমতার কথা, সেটাই তো আপনার ধর্মের বাইরে চলে যাচ্ছে। আমি সেটাই বলছি, আমি আপনার এক্সাম্পল দিয়ে সেটাই বললাম। না, তো আমাকে সমতার বাইরে রাখে মনে হয় না। তাহলে আমি একটু না, সমতার বাইরে না, আমি বলবো ইনসাফ ভিত্তিক সমতা। অবশ্যই সমতা ইকুয়াল পেলে যে সমতা হয় তা নয়, কিন্তু এটা আমরা নিজেরাও বাস্তবে বিশ্বাস করি। আমরা একটা সমতা নিয়ে একটা আলোচনা করতে পারি। শিরিন পারভীন হক আমাদের সঙ্গে ছিলেন, ফাউজিয়া করিম ফিরোজ এবং ডক্টর নাসিম হাসান, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম নারী বিষয়ক যে সংস্কার কমিশন, তাদের যে সংস্কারের প্রস্তাবগুলো ছিল সেগুলো নিয়ে। আমরা এখানে একটি বিষয়ে এসে সমাধান হলাম যে 433টি যে সুপারিশ তারা দিয়েছেন, এই সুপারিশের ভিত্তিতে যেগুলো নিশ্চয়ই রাষ্ট্রের জন্য ভালো, দেশের মানুষের জন্য ভালো, সেগুলো খুব শিগগিরই বাস্তবায়ন হয়ে বাংলাদেশ সঠিক পথে এগোবে ঐক্যবদ্ধভাবে। সে প্রত্যাশা আজকের মতো শেষ করছি। শুভরাত্রি।